আচ্ছা স্যার, আমরা এর আগের ভিডিওতে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ সম্পর্কে জেনেছি। এখন আমরা জানবো মাইক্রোওয়েভের দ্বিতীয় যেটা হচ্ছে প্রকারভেদ, সেটা হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। স্যাটেলাইট মাইক্রোওয়েভ নিয়ে আমরা আলোচনা করব, একটা ইম্পর্টেন্ট টপিকস। তো এখানে আমরা পড়ি যে কী লেখা আছে। বিশ্বব্যাপী টিভি চ্যানেলগুলোর সরাসরি সম্প্রচার, প্রতিরক্ষা তোমার হচ্ছে প্রতিরক্ষা বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান, প্রতিরক্ষা বিভাগের অর্থাৎ সেনাবাহিনীদের যে গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদানে, এবং জলবায়ু বা আবহাওয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণের জন্য স্যাটেলাইট মাইক্রোওয়েভ প্রযুক্তি ব্যবহৃত হয়। ঠিক আছে? তাহলে বিশ্বব্যাপী টিভি চ্যানেলগুলার সরাসরি সম্প্রচার করার জন্য আমাদের এটা দরকার পড়ে। তারপরে প্রতিরক্ষা বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদানে এটা ব্যবহৃত হয়, এবং জলবায়ু বা আবহাওয়ার সর্বশেষ, এটা কিন্তু এমসিকিউতে পড়ে আসছিল, জলবায়ু বা আবহাওয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণের জন্য স্যাটেলাইট মাইক্রোওয়েভ প্রযুক্তি ব্যবহৃত হয়। ওকে, দেন স্যাটেলাইট ভূপৃষ্ঠ থেকে 3000 তোমার হচ্ছে 34,000 অথবা 36,000 কিলোমিটার উঁচুতে, কোনো কোনো বইতে তুমি 34,000 পাবা, কোনো কোনো বইতে তুমি 36,000 পাবা, 34,000 বা 36,000 কিলোমিটার উঁচুতে নিরক্ষরেখা তথা জিও স্টেশনারি অরবিট, আর্থ অরবিট, এটা একটু মনে রাখবা, জিও স্টেশনারি আর্থ অরবিট বরাবর নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করা হয়। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে স্যাটেলাইট তোমার 34,000 বা 36,000 কিলোমিটার উঁচুতে জিও স্টেশনারি আর্থ অরবিট বরাবর স্থাপন করা হয়, এবং এটি পৃথিবীর চারপাশে নির্দিষ্ট গতিতে ঘুরতে থাকে। এই জন্য কিন্তু পৃথিবী থেকে মনে হয় একটা বিন্দুতে স্থির হয়ে আছে এটা। ওকে, দেন এটিকে মহাকাশে সচল রাখার জন্য কোনো জ্বালানি খরচ করতে হয় না, কোনো জ্বালানি খরচ করতে হয় না। এটি সোলার প্যানেল থেকে প্রয়োজনীয় শক্তি পেয়ে থাকে। এক্ষেত্রে ভূমিতে স্থাপিত ভিস্যাট, মনে রাখবা, ভিস্যাট তথা ভেরি স্মল অ্যাপারচার টার্মিনালকে আকাশমুখী করে স্থাপন করা হয়। ঠিক আছে? তো আবার আমরা একটু আলোচনা যদি করি যে বিশ্বব্যাপী বিভিন্ন টিভি চ্যানেলগুলো সরাসরি সম্প্রচার, তারপর তোমার হচ্ছে প্রতিরক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদানে, জলবায়ু বা আবহাওয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণের জন্য স্যাটেলাইট মাইক্রোওয়েভ প্রযুক্তি ব্যবহৃত হয়। এটা হচ্ছে 34,000 বা 36,000 কিলোমিটার উঁচুতে, ভূপৃষ্ঠ থেকে উঁচুতে জিও স্টেশনারি আর্থ অরবিট বরাবর নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে, এবং এটি পৃথিবীর চারপাশে ঘোরে। এটি মহাকাশে সচল রাখার জন্য কোনো জ্বালানি খরচ করতে হয় না, সোলার প্যানেল থেকে এটি প্রয়োজনীয় শক্তি পেয়ে থাকে, এবং এক্ষেত্রে ভূমিতে তোমার ভিস্যাট তথা ভেরি স্মল অ্যাপারচার টার্মিনালকে আকাশমুখী করে স্থাপন করা হয়। ঠিক আছে? এ পদ্ধতিতে ট্রান্সমিটার ও রিসিভারের মধ্যে বাধা তৈরি না হয়, সিগন্যাল বাধাপ্রাপ্ত হয় না। যেহেতু তোমার হচ্ছে একদম আকাশে থাকে, অর্থাৎ এটার মধ্যে কোনো বাধা তৈরি হয় না, এই জন্য তোমার হচ্ছে সিগন্যালও কোনো প্রকার বাধাপ্রাপ্ত হয় না। ঠিক আছে? এ পদ্ধতিতে একাধিক দেশ কাভারেজ দেওয়া হয়, দেশ কাভারেজ প্রদান করে, অর্থাৎ আন্তঃমহাদেশীয় যোগাযোগ করা যায়। এর আগে আমরা যখন টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ পড়েছিলাম তখন বলা হয়েছিল আন্তঃদেশীয়, আর এটা হচ্ছে আন্তঃমহাদেশীয়। ধরো আমেরিকা থেকে, ইউএসএ থেকে ইউরোপে, এশিয়া থেকে দক্ষিণ আমেরিকায়, এইভাবে যোগাযোগগুলো এটা দ্বারা করা হয়ে থাকে। ঠিক আছে? তো মহাকাশে স্যাটেলাইটগুলো যে ডিম্বাকার পথে ঘুরতে থাকে সে পথকে অরবিট বা কক্ষপথ বলে। মহাকাশে স্যাটেলাইটগুলো যে ডিম্বাকার পথে ঘুরতে থাকে সে পথকে অরবিট বা কক্ষপথ বলে। তো ভূপৃষ্ঠ থেকে উচ্চতা অনুসারে অরবিটকে কিন্তু 3 ভাগে ভাগ করা হয়। ভূপৃষ্ঠ থেকে উচ্চতা অনুসারে অরবিটকে
3 ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে LEO তথা লো আর্থ অরবিট, লো আর্থ অরবিট। 2 নম্বর হচ্ছে MEO তথা মিডিয়াম আর্থ অরবিট। দেন GEO তথা জিওস্টেশনারি আর্থ অরবিট, জিওস্টেশনারি আর্থ অরবিট। ধরো আমরা যদি একটু কাল্পনিক একটা হচ্ছে অরবিটের ইয়ারগুলা দেখি, তো এরকম হবে। ধরো এটা হচ্ছে একটা আর্থ ই, তো সবচেয়ে কাছের যে কক্ষপথটি থাকে, হ্যাঁ, এটাকে আমরা বলতে পারবো LEO। তার চেয়ে ভূপৃষ্ঠ থেকে তার চেয়ে একটু উঁচুতে যে কক্ষপথটি থাকে বা অরবিটটা থাকে, সেটাকে আমরা বলতে পারবো MEO। ভূপৃষ্ঠ থেকে তার চেয়ে একটু উঁচুতে যদি থাকে, এটাকে আমরা বলবো জিওস্টেশনারি অরবিট, GEO, ঠিক আছে, তথা জিওস্টেশনারি আর্থ অরবিট। তো আমরা যদি একটু দেখি যে LEO এটা সম্পর্কে যদি একটু বলি, তো ব্যাপারটা এরকম দাঁড়ায় যে এই অরবিট, অর্থাৎ এটা পৃথিবী থেকে তোমার 160 থেকে 2000 কিলোমিটার উপরে অবস্থিত। পৃথিবী পৃষ্ঠ থেকে 160 থেকে পৃথিবী পৃষ্ঠে 160 থেকে 2000 কিলোমিটার উপরে এইটুকু রেঞ্জকে বলা হচ্ছে LEO তথা লো আর্থ অরবিট। সাধারণত পৃথিবীকে পর্যবেক্ষণকারী যে স্যাটেলাইটগুলো থাকে, অর্থাৎ পৃথিবীর কোথায় কী হচ্ছে বা হচ্ছে আমরা যেটা গুগল ম্যাপ যেটা পাই, এই ধরনের স্যাটেলাইটগুলো এই কক্ষপথে থাকে আর কি। পৃথিবীকে পর্যবেক্ষণকারী স্যাটেলাইট এই কক্ষপথে থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে এটা MEO, ঠিক আছে, মিডিয়াম আর্থ অরবিট। এটি সাধারণত, অর্থাৎ MEO, এটি সাধারণত পৃথিবী পৃষ্ঠ থেকে 20,000 কিলোমিটার উঁচুতে অবস্থিত। সাধারণত GPS তথা গ্লোবাল পজিশনিং সিস্টেম নির্ণয় করার জন্য যে স্যাটেলাইটগুলো ব্যবহার করা হয়, সেটা হচ্ছে এই কক্ষপথে থাকে। এই যে মাঝে যেটা আছে এই কক্ষপথে থাকে, ঠিক আছে। আর এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে 20,000 কিলোমিটার উচ্চতায় অবস্থিত। এরপর হচ্ছে GEO, আমাদের এই কক্ষপথ যেটা, ঠিক আছে, এই কক্ষপথে GEO যেটা, এটাই আমাদের আলোচ্য বিষয়। আমার কারণ হচ্ছে স্যাটেলাইটটি মূলত, যে স্যাটেলাইট মাইক্রোওয়েভ প্রযুক্তি তোমার হচ্ছে মানে কাজ করে মাইক্রোওয়েভ প্রযুক্তিতে, সেই স্যাটেলাইটটা হচ্ছে এই GEO, অর্থাৎ জিওস্টেশনারি আর্থ অরবিট, ঠিক আছে। এই অরবিটে, অর্থাৎ এই কক্ষপথটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে সাধারণত 34,000 বা 36,000 কিলোমিটার উঁচুতে অবস্থিত, ঠিক আছে। 34,000 থেকে 36,000 কিলোমিটার উঁচুতে অবস্থিত। এর একটু মনে রাখবে MCQ এর জন্য। সাধারণত রেডিও, টিভি যে সম্প্রচার করা হয়, হ্যাঁ, মাইক্রোওয়েভ সিগন্যালের মাধ্যমে, মাইক্রোওয়েভ সিগন্যাল এর মাধ্যমে যে তোমার হচ্ছে রেডিও টিভির যে বিভিন্ন সম্প্রচার আদান প্রদান করা হয়, সেটা হচ্ছে এই কক্ষপথ তথা এখান থেকেই হয়। এক কথায় আমাদের যে মাইক্রোওয়েভ সিগন্যাল, সেটা তোমার হচ্ছে অরবিটের জিও স্টেশনারি অরবিটটাতে এটা ব্যবহৃত হয়, এবং এটা অবস্থিত 34,000 থেকে 36,000 কিলোমিটার উঁচুতে, ঠিক আছে। আমাদের বঙ্গবন্ধু 1 নামক যে
স্যাটেলাইটটি কক্ষপথে আছে আমাদের দেশের যেটা, সেটা কিন্তু এই জিও স্টেশনারি স্যাটেলাইটই আর কি। তাহলে বঙ্গবন্ধু 1 একটি জিও স্টেশনারি স্যাটেলাইট। অ্যাডমিশনের জন্য একটু মনে রাখবা, ওকে। আর তোমার হচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে যে তথ্য আদান প্রদান করা হয়, মাইক্রোওয়েভ স্যাটেলাইট বা একটু লিখি স্যাটেলাইট বা মাইক্রোওয়েভ স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে মাইক্রোওয়েভ সিগন্যাল আদান প্রদান শুরু হয় 1950 সাল থেকে। অ্যাডমিশনের জন্য এটা একটু মনে রাখবা, ঠিক আছে। তো আমরা যদি আরেকবার বলি যে জিও স্টেশনারি আর্থ অরবিট হচ্ছে 36,000 থেকে 36,000 কিলোমিটার উঁচুতে সাধারণত রেডিও টিভি সম্প্রচারের যে মাইক্রোওয়েভ সিগন্যাল ব্যবহৃত হয়, এটা এই জিও স্টেশনারি থেকেই হয়। আমাদের যে বঙ্গবন্ধু 1 একটি যে স্যাটেলাইট আছে, এটি একটি জিও স্টেশনারি স্যাটেলাইট। আর স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে মাইক্রোওয়েভ সিগন্যাল আদান প্রদান শুরু হয় 1950 সাল থেকে, ঠিক আছে। তো আমরা যদি স্যাটেলাইট সিস্টেমটার একটু চিত্র দেখি, তাহলে এই যে এটা হচ্ছে আর্থ গ্রাউন্ড, ঠিক আছে। ধরে নাও এখানে একটা টাওয়ার আছে। আমরা জানি পৃথিবী পৃষ্ঠে তোমার হচ্ছে এসএটি যেটা আছে, এটা ধরে নাও ইউএসএ আছে, এটা একটা আর্থ পৃথিবী। আর এখানে আরেকটা আছে হচ্ছে ইউরোপে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে গ্রাউন্ড স্টেশন। আর স্যাটেলাইটটা আছে হচ্ছে এই যে জিও স্টেশনারি অরবিট, হচ্ছে এটা জিও স্টেশনারি অরবিট। পৃথিবী পৃষ্ঠ থেকে তুমি এটা কত জানো যে 34,000 কিলোমিটার থেকে 36,000 কিলোমিটার উঁচুতে অবস্থিত জিও স্টেশনারি অরবিটে স্যাটেলাইট স্থাপন করা আছে, যেটা পৃথিবীর চারপাশে অনবরত ঘূর্ণীয়মান। তো তোমার হচ্ছে পৃথিবী পৃষ্ঠের একটা গ্রাউন্ড স্টেশন থেকে, ধরো এটা ইউএসএ দেওয়া আছে, একটা হচ্ছে এসএটি আছে, অর্থাৎ একটা তোমার হচ্ছে ট্রান্সমিটার আছে, এটা ট্রান্সমিট করলো ডেটা তোমার হচ্ছে আপলিঙ্কের মাধ্যমে। অর্থাৎ ডেটা যখন উপরে যায় এই সিস্টেমটাকে আমরা আপলিঙ্ক বলবো। আবার ডেটা যখন নিচে আসে এই তোমার হচ্ছে স্যাটেলাইট থেকে আবার যখন নিচের দিকে আরেকটা স্টেশনে চলে আসে, এই প্রসেসটাকে আমরা ডাউনলিঙ্ক বলবো, ঠিক আছে। তাহলে পৃথিবী পৃষ্ঠের ভূমি স্টেশন থেকে ট্রান্সমিটারের মাধ্যমে তথ্য সংকেত উপগ্রহে পাঠানোকে আপলিঙ্ক বলে, ঠিক আছে। পৃথিবী পৃষ্ঠের ভূমি স্টেশন থেকে উপগ্রহে পাঠানোর সিস্টেমটাকে আমরা বলবো হচ্ছে আপলিঙ্ক। আর উপগ্রহ থেকে ওই তথ্য সংকেত ট্রান্সপন্ডারের মাধ্যমে, ট্রান্সপন্ডার শব্দটা মনে রাখবা, ট্রান্সপন্ডারের মাধ্যমে ভূপৃষ্ঠের ভূমি স্টেশনে পুনরায় ফিরে আসার প্রক্রিয়াটাকে পদ্ধতিকে আমরা বলবো হচ্ছে ডাউনলিঙ্ক, ঠিক আছে। এ হচ্ছে আপলিঙ্ক আর হচ্ছে ডাউনলিঙ্ক। তো এই যে তোমার হচ্ছে ভূমি স্টেশন থেকে যেটা পাঠানো হচ্ছে, এই প্রেরক যন্ত্র, এখানে একটা যন্ত্র থাকতেছে, এই প্রেরক যন্ত্র সেকেন্ডে কিন্তু প্রায় 600, ঠিক আছে, 600 কোটি বা তার কাছাকাছি কম্পন বিশিষ্ট একটা মাইক্রোওয়েভ সিগন্যাল পাঠায়, ঠিক আছে। ভূপৃষ্ঠ থেকে যখন পাঠানো হয় তোমার স্যাটেলাইটে যখন পাঠানো হয়, তখন কিন্তু এখানে 600 কোটি কম্পন বিশিষ্ট একটা সিগন্যাল পাঠানো হয়। তো এটা এই ভূপৃষ্ঠ থেকে আপলিঙ্কের মাধ্যমে যাইতে এই 600 কোটি কম্পন বিশিষ্ট এই সিগন্যালটা ক্ষীণ হয়ে পড়ে আর কি, অনেক বাধা অতিক্রম করে, মানে অনেক দূরে যেতে হয়, এই জন্য এটা হচ্ছে ক্ষীণ হয়ে যায়। তো স্যাটেলাইট সিস্টেমে ওখানে তোমার অনেকগুলো ট্রান্সপন্ডার থাকে। ট্রান্সপন্ডার থাকে। এই ট্রান্সপন্ডার করে কি, এই ক্ষীণ সংকেতকে অ্যাম্প্লিফায়ার করে তোমার হচ্ছে এই 600 কোটি
তোমার হচ্ছে যে এটা কম্পন বিশিষ্ট যেটা পাঠালো, এটা হচ্ছে পরবর্তীতে যখন আসে তখন আস্তে আস্তে কিন্তু এটা 400 কোটি কম্পন বিশিষ্ট হয়ে যায়। ঠিক আছে, 400 কোটি কম্পন বিশিষ্ট একটা সিগন্যাল হয়ে যায়, মানে যখন এর চলে আসে। তাহলে ব্যাপারটা আবার বলি, যখন ভূমি স্টেশন থেকে স্যাটেলাইটে ডেটা পাঠানো হয় তখন কিন্তু এই প্রেরক যন্ত্র 600 কোটি বার কম্পন বিশিষ্ট একটি ডেটা সিগন্যাল পাঠায়। দেন এটা ভূমি স্টেশন থেকে স্যাটেলাইটে যাইতে যাইতে এই ডেটাটি ক্ষীণ হয়ে পড়ে। তো স্যাটেলাইট সিস্টেমে অনেকগুলো ট্রান্সপন্ডার থাকে, এই ট্রান্সপন্ডার করে কি, এই ডেটাগুলোকে অ্যাম্প্লিফায়ার করে আবার সবল করে আর কি, করে পৃথিবীতে পাঠায়। পৃথিবীতে আস্তে আস্তে ওই 600 কোটি কম্পন বিশিষ্ট সিগন্যালটা 400 কোটি বেশি কম্পন বিশিষ্ট সিগন্যালে রূপান্তর হয়ে পৃথিবীতে চলে আসে। বুঝছো স্যার? এবার আমরা দেখব স্যাটেলাইট মাইক্রোওয়েভ সিস্টেমের সুবিধাগুলো নিয়ে আমরা আলোচনা করব। সুবিধাগুলো কি কি? প্রথম সুবিধা হচ্ছে এই ক্ষেত্রে তোমার বিপুল পরিমাণ ডেটা পাঠানো হয় আর কি, বিপুল পরিমাণ ডেটা পাঠানো যায়। দেন যাবতীয় ভয়েস কল, মানে আমরা যে মোবাইলে কথা বলি, ভয়েস কল, যাবতীয় ভিডিও কল এই ধরনের ভয়েস কল ভিডিও কলের যে সেবাগুলো পাওয়া যায় ইত্যাদি সেবা পাওয়া যায়, এটার মাধ্যমে সেবা পাওয়া যায়। অর্থাৎ তার মানে মোবাইল কমিউনিকেশনে এটা ব্যবহৃত হয়। তারপরে তোমার হচ্ছে ভিডিও কমিউনিকেশনে, ভিডিও আমরা যে মাধ্যমে করি সেটা হচ্ছে এই স্যাটেলাইট সিস্টেমের মাইক্রোওয়েভের মাধ্যমে আমরা কিন্তু পেয়ে থাকি। আবার হচ্ছে প্রতিরক্ষা কাজে ব্যবহৃত হয়। প্রতিরক্ষা কাজে ব্যবহৃত হয় বলতে কি বুঝি আমরা? ধরো আমাদের দেশে যদি ইন্ডিয়া থেকে বা পাকিস্তান থেকে একটা যদি কোনো হচ্ছে দূরপাল্লার কোনো বোমা নিক্ষেপ করা হয়, রাডার এটাকে নির্ণয় করতে পারবে সাথে সাথে। ঠিক আছে, সেই ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। তাছাড়া তোমার প্রাকৃতিক দুর্যোগ বা আবহাওয়ার সর্বশেষ অবস্থা জানা যায়। অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। প্রাকৃতিক দুর্যোগের অনেকগুলো মানে টার্মস এটা ব্যবহৃত হয়। দেন ওই যে আবার বলা হচ্ছে আবহাওয়ার সর্বশেষ অবস্থা জানা যায়। তাছাড়া জিপিএসটা জানা যায়, জিপিএসের মাধ্যমে একটা গাড়ি ঠিক কোথায় আছে সেটা জানা যায়। তারপর তোমার হচ্ছে টিভি, তারপরে রেডিও চ্যানেলের, রেডিও বাদ দাও, রেডিও এভাবে পড়বো, টিভি চ্যানেলের বিশ্বব্যাপী যে সম্প্রচার সেটা হচ্ছে পাওয়া যায় এখানে, সম্প্রচার হয়। তাহলে সুবিধা হলো কি, বিপুল পরিমাণ ডেটা পাঠানো যায়, ভয়েস কল, ভিডিও কল ইত্যাদি সেবা পাওয়া যায়, প্রতিরক্ষা কাজে এবং প্রাকৃতিক দুর্যোগে এটা ব্যবহৃত হয়, আবহাওয়ার সর্বশেষ অবস্থা বা জিপিএস নির্ণয়, টিভি চ্যানেলের সম্প্রচার যেটা হয় বিশ্বব্যাপী, এই ক্ষেত্রগুলোতে এটা ব্যবহৃত হয়। ঠিক আছে, এবার আমরা দেখব যে এটার অসুবিধাগুলো কি, আমরা সুবিধাগুলো। এবার আমরা স্যাটেলাইট মাইক্রোওয়েভের অসুবিধাগুলো নিয়ে আলোচনা করব। অসুবিধার অন্যতম একটা অসুবিধা হচ্ছে স্যাটেলাইট বাস্তবায়নে এবং সেট আপ খরচ অত্যন্ত বেশি। স্যাটেলাইট বাস্তবায়ন ও সেট আপ খরচ বেশি, শুধু বেশি না, প্রচুর বেশি আর কি। দেন খারাপ আবহাওয়ায় তোমার হচ্ছে বিভিন্ন সেবা বিঘ্নিত হয় বা খারাপ আবহাওয়ায় তোমার হচ্ছে এটা বাধাপ্রাপ্ত হয়, সিগন্যালগুলো বাধাপ্রাপ্ত হয়। দেন হচ্ছে এখানে অ্যাটেনিয়েশন আছে, অ্যাটেনিয়েশন হচ্ছে কি একটার সাথে আর একটা প্রভাব বিস্তার করে, যেটা ধরো এক সিগন্যালের সাথে আর এক সিগন্যাল প্রভাবিত করা। তারপরে ইএমআই অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্সের প্রভাব ফেলে। এইসব কারণে ইভসড্রপিংয়ের শিকার হয় এই ডেটাগুলো।
ইভসড্রপিং, ইভসড্রপিংয়ের সম্ভাবনা থাকে। ইভসড্রপিং ব্যাপারটা হচ্ছে কি, আমরা উদাহরণের সাহায্যে বলতে পারি যে আমাদের মোবাইলের কল মানে হঠাৎ করে হুট করে কেটে যায় কিন্তু, ঠিক আছে? এই ধরনের সমস্যাগুলোকে ইভসড্রপিং বলা হয়। আর এখানে আরেকটা সমস্যা হচ্ছে, আমরা খেয়াল করে দেখবা যখন আমরা খবর দেখি, যেটা সরাসরি সম্প্রচার হয় যে খবরগুলা, এটা হচ্ছে মূল স্টুডিও থেকে যেখান থেকে খবর দেয়, ওনারা যখন কথা বলে একটু পরে কিন্তু শোনে, ঠিক আছে? অর্থাৎ সিগন্যাল মূল সিগন্যাল থেকে দেরিতে পৌঁছায়, মূল সিগন্যাল থেকে দেরিতে পৌঁছায়, ঠিক আছে? এই হচ্ছে স্যার অসুবিধা। কি অসুবিধা? এটি স্যাটেলাইট বাস্তবায়ন ও সেটআপ খরচ অত্যন্ত বেশি, আবহাওয়ার খারাপ আবহাওয়ার এটা হচ্ছে বাধাপ্রাপ্ত হয়, অ্যাটেনিউয়েশন থাকে, ইএমআই প্রভাব থাকে, এর ফলে ইভসড্রপিংয়ের সম্ভাবনা থাকে। দেন এই ক্ষেত্রে মূল সিগন্যাল থেকে একটু হলেও দেরিতে পৌঁছায়। এই হচ্ছে স্যার মাইক্রোওয়েভ কমিউনিকেশনের ব্যাপার-স্যাপার আমরা দেখলাম। এরপরে আমরা দেখব হচ্ছে রেডিও কমিউনিকেশন। এই অবধি সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।